আমরা শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রথম যে এমসিকিউ, আমার কি পরীক্ষায় যে এমসিকিউ গুলা বারবার আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সোনার কবিতা কিন্তু প্রতিটা লাইন টু লাইন এমসিকিউ দেয়, তোমাকে লাইন তুলে দেয়, লাইন তুলে দিয়ে বলে যে এই লাইনের আগের লাইন কি, এই লাইনের পরের লাইন কি। বিশ্ববিদ্যালয় এবং তোমাদের একাডেমিক ভর্তি পরীক্ষাও দেয়। তো দেখো প্রথম এমসিকিউটা কি আছে দেখো তো। প্রথম ইনস্টিটিউট আছে সোনার কবিতায় কুলে একা কে কে বসে আছে বলতো। ক কৃষক, শ্রমিক, জমিদার নাকি ভিক্ষুক। আমার সাথে দ্রুত রেসপন্স করো ভাইয়া, দ্রুত রেসপন্স করো, তাহলে যেন আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, কারণ তোমাদেরও পরীক্ষা, তাই না বলো, তোমাদেরও পরীক্ষা। তো আমি বেশি সময় নিব না, বেশি সময় নিব না। আইসিটি সাজেশন আমার সম্পূর্ণ, আমি মনে করি এই যে এতদিন আমি তোমাকে বলছি, এই যে আমি এতদিন লাইভ ক্লাসে কেন নিতে পারি নাই, আমি সাজেশন নিয়ে কাজ করছি। মানবিক, বাণিজ্য এবং সায়েন্স যে বিভাগে আছে কোনো, ঠিক আছে, সম্পূর্ণ সাজেশন রেডি। মনে করো একদম 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত মনে করো সকল প্রশ্ন অ্যানালিসিস করে আমার কিন্তু সেই সাজেশন গুলো তৈরি করেছে। সো যারা সাজেশন গুলো নিতে চাচ্ছ, আমাদের সাজেশন গুলো তো মনে করো ফ্রিতে দেবো না, ঠিক আছে। আমি তোমাকে সাজেশন গুলো দিব হচ্ছে মাত্র 249 টাকা দিয়ে। তুমি সকল বিভাগের A to Z, বাংলা থেকে একদম মনে করো তোমার গ্রুপ সাবজেক্ট পর্যন্ত সকল সাবজেক্ট গুলো তুমি সাজেশন পাবা মাত্র 249 টাকা দিয়ে। এবং তার সাথে আমার ইংলিশ সেকেন্ড পেপারের যে কোর্সটা আছে সেটা ফ্রিতে। যারা নিতে চাচ্ছ দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখো আমাদের উপরে, আমার উপরে দেখো ক্যাপশনে দেখো নাম্বার দেওয়া আছে, নাম্বারে এবং অ্যান্সার দাও যে সোনার কবিতায় একা একা কে বসে আছে বলতো। কৃষক, শ্রমিক, জমিদার নাকি ভিক্ষুক। দ্রুত অ্যান্সার করো ভাইয়া। কে হবে বলতো, কে আছে কি কৃষক, কে বলতো কৃষক, কে অ্যান্সার কি বলতো কৃষক। অ্যান্সার কি হবে, কৃষক হবে। সোনার কবিতার কবি একা একা বসে স্কুলে বসে আছে কে, কৃষক। আর নাম্বার দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে ভাইয়া। নাম্বার দিয়ে যে নিলয় মণ্ডপ, আপন মিয়া, নাম্বার দিবা ভাইয়া, ঠিক আছে। পাবন মিয়া, একটু নাম্বার দিও, নাহলে আমি বুঝবো কি হয়েছে তুমি কত নাম্বারে অ্যান্সার দিচ্ছ। নাম্বার দিবা, ঠিক আছে ভাইয়া, নাম্বার দিও। তো কি বললাম, সোনার কবিতায় কুলে একা বসে কে আছে, কৃষক হবে। কে বলতো, কৃষক। দেখো কে বলো, কৃষক। আর যারা স্লাইডে পিডিএফটা পেতে চাও আমাদের পেজে নক দাও, পিডিএফটা পেয়ে যাবা। বাঁকা জল কিসের প্রতীক বলতো, 2 নাম্বারটা। 2 নাম্বার বলতো বাঁকা জল কিসের প্রতীক। আমি তোমাকে বলছি ভাইয়া, এইটা মিনিমাম মনে করো 8 থেকে 9টা বোর্ড, 8 থেকে 9টা বোর্ড, 8 থেকে 9টা বোর্ড 100% তুমি কমন পাবা যে বাঁকা জল কিসের প্রতীক। এখান থেকে মনে করো 8 থেকে 9টা বোর্ড এই প্রশ্নটা আসবে, আমি 100% তোমাকে বলে দিচ্ছি। সোনার কবিতা থেকে যদি এই প্রশ্নটা না করে তার মনে প্রশ্নই হবে না সোনার কবিতা থেকে। 8 থেকে 9টা বোর্ড তুমি মিনিমাম তুমি কমন পাবা, তোমার স্কুলে হোক, তোমার মডেল টেস্ট হোক, তোমার ফাইনাল ইয়ার হোক। ভাই আমি তোমাকে কথা দিচ্ছি 8 থেকে 9টা প্রশ্ন তুমি এটা কমন পাবা যে বাঁকা জল কিসের প্রতীক বলো। ঢাব মানে জলের প্রতীক, নাকি কালস্রোতের প্রতীক, নাকি কালো জলের প্রতীক, নাকি ভরা জলের প্রতীক। 8 থেকে 9টা বোর্ড 100% তুমি কমন পাবা, তুমি লিখে নাও, ঠিক আছে। এটা তোকে তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, তুমি কমন পাবা যে কোনো একটা বোর্ডে, তুমি 8 থেকে 9টা বোর্ডে কমন পাবা যে বাঁকা জল কিসের প্রতীক বলো। ক ধাবমান জলের প্রতীক, কালস্রোতের প্রতীক, কালো জলের প্রতীক, নাকি ভরা জলের প্রতীক বলো দ্রুত ভাইয়া। হ্যাঁ কালকে থেকে আইসিটি ওমর, কালকে থেকে আইসিটি তৃতীয় চ্যাপ্টার করাবো আমি। কালকে থেকে আইসিটি তৃতীয় চ্যাপ্টার করাবো একদম মনে করো বেসিক থেকে। বলো এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে কালস্রোতের প্রতীক। কি বলতো, কালস্রোতের প্রতীক। এটা মনে রাখবা ভাইয়া, আমি বলছি আগরে বলছি, মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, যেগুলা পরীক্ষা বারবার আসে এগুলা কিন্তু আমি নিচ্ছি, এগুলা কিন্তু পরীক্ষা আসে বারবার। সবাই দ্রুত অ্যান্সার করো, নাম্বার দিবা। ইয়েস, শামিমা, তারপরে কি আরিয়ান, অন্নপূর্ণা, তানজিম, আদিবা, নিলয়। নিলয় অ্যান্সার 2 এর ক না ভাইয়া, নীল মান্ডব, এটা অ্যান্সার 2 এর খ হবে। কি হবে, কালস্রোতের প্রতীক হবে। কি হবে বলতো, কালস্রোতের প্রতীক। হ্যাঁ পেড বেসের পিডিএফ দিয়ে দেবো। কালস্রোতের প্রতীক কিসের প্রতীক বলতো, কালস্রোতের প্রতীক। ভাই খুবই ইম্পর্টেন্ট, আমি আগে বলছি ভাই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা, তোমাদের পরীক্ষা চলছে তোমরা দেখবা। তারপর কি সোনার কবিতায় কি কাটা হলো সেটা বলতো, পাট, ধান, ঘাস নাকি আখ। এটা অনেক কাছে সহজ মনে হবে তাই না, যেহেতু মনে করি কি সোনার কবিতা একটা কৃষক নিয়ে কথা হচ্ছে বলো। তাও এটা কিন্তু পরীক্ষা আসে, পরীক্ষায় এটা চলে আসে, এগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা প্রশ্ন। আমি যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু সব বোর্ডে আসা, বিভিন্ন টেস্ট পেপারে, বিভিন্ন টেস্টে আসা, বিভিন্ন মনে করি দামি দামি কলেজে আসা আশাগুলো প্রশ্ন এগুলা। তো বলো সোনার কবিতায় কি কাটা হলো সেটা বলতো, পাট, ধান, ঘাস নাকি আখ। সবাই দ্রুত অ্যান্সার করো ভাইয়া। আপন মেয়া 2 এর খ।
নাম্বার দিবা, ঠিক আছে ভাইয়া? কি হবে বলো তো? ধান কাটা হলো সারা। কি হলো বলো? ধান কাটা হলো সারা। আমরা সবাই জানি কি ধান কাটা হলো সারা। দেখো সোনার কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, আকাশ জুড়ে, নাকি হিংস্র হয়ে। আমি জানি এটা সবার অ্যান্সার ভুল দেবো, আমি দেখতে চাই কারা অ্যান্সার সঠিক দিতে পারছো। একটু দ্রুত জানাও তো ভাইয়া, যে সোনার কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? পূর্ব আকাশে, নাকি পশ্চিম আকাশে, নাকি আকাশ জুড়ে, নাকি হিংস্র হয়ে? বলো এটা কি হবে? এটা হচ্ছে, আমি অনেকে জানি কি দিবা, অনেকে পশ্চিম আকাশ দিবা, অনেকে পূর্ব আকাশ, অনেক হিংস্র দিবা, কিন্তু না ভাই, এটা কি আকাশ জুড়ে, সম্পূর্ণ আকাশ জুড়ে কি হয়? মেঘ গর্জন করে। সম্পূর্ণ মেঘ যখন গর্জন করে সম্পূর্ণ আকাশ জুড়ে হয়, মনে করো পূর্ব আকাশে পশ্চিম আকাশে না। মেঘ যখন গর্জন করবে সম্পূর্ণ আকাশ জুড়ে গর্জন করে, ঠিক আছে ভাই? না ওই যে আমি দেখছি অনেকে দিতে শুরু করছে, অনেকে আমি জানি যে হিংস্র হয়ে বলবে, পূর্ব আকাশে বলবে। আমি জানতাম এটা ভুল করবা, সেজন্য আমি নিয়ে আসছি। দেখছো, আমি জানি অনেকে ভুল করবা ভাইয়া। এগুলা কি? এগুলো সম্পূর্ণ বোর্ডের টেস্ট পেপারের আসা প্রশ্ন। কি হবে? আকাশ জুড়ে হবে, সম্পূর্ণ আকাশ জুড়ে, সম্পূর্ণ আকাশ জুড়ে। 4 গ, এটা কবে? আকাশ জুড়ে হবে। আমি জানতাম সবাই ভুল করবা। দেখছো তোমাদের বেসিক দেখছো খুবই দুর্বল, তোমরা কিছু পাও না। এখন তোমাদের 2 দিন পর টেস্ট পরীক্ষা শুরু, অনেকের টেস্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, 2 থেকে 3টা। আমার পেইড বেসে তো মনে হয় 3টা বা 4টা, অলরেডি 3টা পরীক্ষা হয়ে গেছে আমার পেইড বেসে যারা আছে। বললো দেখো 5 নাম্বারটা কি হবে বলতো? সোনার কবিতা মূলত কয়টি চরিত্র সন্ধান মিলে? এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা মনে করো বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে যে সোনার কবিতায় কয়টি চরিত্রের সন্ধান মিলে? 5টা, 3টি, 2টা, নাকি 4টা? বলো। এমসিকিউ গুলো দেখতে মনে হবে সহজ, বাট ভাইয়া পরীক্ষা হলে যখন যাবা তখন কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ তোমাকে একটা প্রেশার দিবে, নানা দিক থেকে একটা প্রেশার দিবে, ঠিক আছে ভাইয়া? তখন তোমার কি, তোমার হচ্ছে জানা জিনিস তুমি ভুল করো, বাট প্র্যাকটিস করো। এখন আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে তোমার মনে থাকবে। বেশি সময় নেবো না, বেশি সময় নেবো না। যারা নতুন আইসো পেজটা একটু ফলো দিয়ে রাখো, ঠিক আছে ভাইয়া? পেজটা একটু ফলো দিয়ে রাখো, যেন তুমি প্রতিদিন ক্লাসগুলো করতে পারো, প্রতিদিন যেন তুমি ক্লাসগুলো করতে পারো। যারা নতুন আইসো পেজটা একটু ফলো দাও, যেন তোমরা প্রতিদিন ক্লাসগুলো করতে পারো ভাইয়া। এবং পারলে একটু হচ্ছে ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে রাখো, যেহেতু মনে করো মডেল টেস্ট পরীক্ষা সবারই, সবাই যেন এসে উপকৃত হয়। আর যারা আমাদের একদম বেসিক কোর্সে ভর্তি হতে চাচ্ছ, দেখো আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করো। আর সাজেশন রেডি আছে, সাজেশন নিলে সাজেশন নেবো। তাহলে কয়টা চরিত্রের কথা মনে আসছে? 2টা। আচ্ছা বলো তো কি কি? 2টা যে চরিত্র, এখানে কয়টা হবে? 2টা। এখানে কয় বলো তো? 2টা চরিত্র। কয়টা? 2টা। কি কি বলো তো? চরিত্র 2টা কি কি বলো? চরিত্র 2টা হচ্ছে কৃষক এবং মাঝি। কি বলো তো? কৃষক এবং মাঝি। আচ্ছা আমার প্রশ্ন তোমার কাছে, যে এই কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে এবং মাঝি বলতে কাকে বোঝানো হয়েছে আমাকে বলো তো। হ্যাঁ, পরীক্ষায় আসবে, গ এবং ঘয়ে কিন্তু আসে পরীক্ষায়, যে কৃষক এবং মাঝি এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাকে বলো তো দেখি। তোমাদের মধ্যে কেউ জানো নাকি? দেখি তোমরা জানো নাকি ভাইয়া, যে কৃষক এই কবিতায় কৃষক কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং মাঝি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমি দেখতে চাই কারা পারো, তোমাদের বেসিকটা দেখতে চাই। কৃষক, কৃষক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে? এবং এই যে মাঝি, মাঝি বলতে কাকে বোঝানো হয়েছে আমাকে বলো। পরীক্ষা তোমাদের দেবে ভাইয়া, পরীক্ষায় গ নাম্বারে এটা আসবে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে। সেই দূরে থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি গ ঘয়ে আনসার করতে পারবা। আদিবা মাঝি এবং কৃষক, বাট আমাকে তোমার প্রশ্ন হচ্ছে যে কৃষক বলতে কাকে বোঝানো হয়েছে এবং মাঝি বলতে কাকে বোঝানো হয়েছে আমাকে বলো। আমি তোমাকে বলে দিতে থাকো, কৃষক বলতে এখানে কবি নিজেকে বোঝানো হয়েছে। কৃষক বলতে রূপক অর্থে কবি নিজেকে বোঝাইছে। কৃষক বলতে কবি রূপক অর্থে নিজেকে বোঝানো হয়েছে, এবং মাঝি অর্থে মহাকাল, মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। মাঝি অর্থে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। কারণ কি, মানুষ চিরস্থায়ী নয়, একদিন মরতেই হবে, তাই না?
মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেজন্য মাঝিকে কি কি অর্থে ব্যবহার করেছে? মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে, মহাকাল বা সময়কে। কৃষক, কৃষকটা মানুষ এবং মাঝি আজরাইল, হ্যাঁ ওটাও হইতে পারে আজরাইল, বাট মহাকাল সময় আজরাইল, ঠিক আছে ভাই। হ্যাঁ মাঝি হলো সময়, মাঝি হলো সময়। মাইনুল ইসলাম খুবই সুন্দর প্রশ্ন করছো। কৃষক হচ্ছে কবি আর মাঝি হলো সময় বা মহাকাল, ঠিক আছে ভাই, মহাকাল অর্থে ব্যবহৃত হয়েছে। এটা পরীক্ষা গ নাম্বারে দেয়। দেখো এইটা দাও, দেখো 6 নাম্বারটা দেখো, ভরসা শব্দের অর্থ কি? দেখি এইটার অ্যান্সার কে কে দিতে পারো। যারা দিতে পারবে আমি মনে করবো তারা অত্যন্ত ট্যালেন্ট, ব্রিলিয়ান্ট। আমার স্টুডেন্ট গুলো একদম ব্রিলিয়ান্ট। আমি দেখতে চাই যে ভরসা শব্দের অর্থ কি, আশা, নিরাশা, বিশ্বাস নাকি মাসি? দ্রুত অ্যান্সার দাও তো ভাইয়া, দ্রুত অ্যান্সার দাও, আমি দেখতে চাই এই অ্যান্সারটা কারা দিতে পারবা। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল অ্যান্সার দিবে। ভরসা শব্দের অর্থ কি? ভরসা শব্দের অর্থ হচ্ছে পাবন। থ্যাংক ইউ সো মাচ পাবন, অ্যান্সারটা সঠিক দিছো। এই যে শুরু হয়েছে। ভরসা শব্দের হচ্ছে আশা। ভরসা শব্দের অর্থ কি বলতো? আশা। ভরসা শব্দের অর্থ কি? আশা। এটা তোমার নোট করে রাখো, এটা ভরসা শব্দের অর্থ কি হবে? ভরসা শব্দের অর্থ আশা হবে। ওই যে একটা লাইন আছে না, কুলে একা বসে আছি নাই ভরসা, আছে না? ওই ভরসা নিয়ে বসে আছে না, আশা নিয়ে বসে আছে যে কেউ আমাকে নিতে আসবে, তাই না? সে আশা করে বসে আছে, কুলে একাই আশা করে বসে আছে। রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বড় নদী কুদ দ্বারা কর ভরসা, কুলে একা বসে আছে নাই ভরসা, ঠিক আছে, নাই ভরসা। এই অর্থে কি হবে? আশা হবে। কি হবে বলতো? আশা হবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অনেকে কি করবা, এই আশা এবং বিশ্বাস, আশা এবং বিশ্বাস, বাট এটার অ্যান্সার কিন্তু আশা হবে, বিশ্বাস না। অনেকে কি করবা, বিশ্বাস দিয়ে দেওয়া। ভরসা মানে কি? বিশ্বাস করা। এটা তোমরা কি আমরা জানি সচরাচর, বাট না, কবিতায় ভরসা অর্থে আশা ব্যবহার করা হয়েছে। সে আশা করে বসে আছে ভরসায়, তাই না? বলো, আশা করে বসে আছে যে কেউ তাকে নিতে আসবে। সে আশা করে আসছে, একা এসে বসে আছে কোথায়? কুলের কিনারায়। কোন অর্থে? আশা করে। দেখছো? দেখো কুল শব্দের অর্থ কি বলো, 7 নাম্বারটা বলো তো, কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ কি? ঢেউ, কিনারা, বংশ নাকি স্রোত? বলো, দ্রুত অ্যান্সার দাও ভাইয়া। কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ কি? ও, ওর নাম ঈশা, ঠিক আছে। আর ঈশা, তোমার নাম ঈশা, ওকে ঈশা, থ্যাংক ইউ। সাতের কি বলতো? সাতের খ। কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ কিনারা। কুল শব্দের অর্থ কি বলতো? কিনারা। কুল শব্দের অর্থ কি? কিনারা। থ্যাংক ইউ যারা যারা সঠিক আনসার দিচ্ছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা নতুন আসছো দয়া করে পেজটাকে একটু ফলো দিয়ে রাখো এবং মেনশন দাও, ফ্রেন্ড সার্কেলে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে ভাই? আমার জন্য তোমাদের প্রতিদিন নিয়মিত ক্লাস নিতে পারি। দেখো এটা কি বলতো, যে 8 নম্বরটা কি? থরে বিথরে শব্দের অর্থ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। থরে বিথরে শব্দের অর্থ কি? এটা হচ্ছে তোমাদের ক্ষয়ে আসতে পারে, তোমাদের জ্ঞানমূলক পরীক্ষায় কি অনুধাবনমূলক পরীক্ষা দিতে পারে, যে সোনার কবিতায় থরে বিথরে শব্দের অর্থটা কি ব্যাখ্যা করো। তখন তুমি কি দিবা? এখান থেকে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে 2-3টা লাইন তুমি দিয়ে দিবা, হয়ে যাবে অ্যান্সার। থরে বিথরে শব্দের অর্থ কি? এটা হচ্ছে জ্ঞানমূলক ওই কি অনুধাবনমূলক পরীক্ষা আসতে পারে। কি? হ্যাঁ, ব্যবসেস করা, সুবিন্যস্ত করা, এলোমেলো করা নাকি বিচ্ছিন্ন করা? বলো। ক নাম্বার কি? ব্যবচ্ছেদ করা, সুবিন্যস্ত করা, এলোমেলো করা নাকি বিচ্ছিন্ন করা? আমরা সবাই জানি কি? আমরা সবাই জানি থরে ভিতরে শব্দের অর্থ কি? একদম সুবিন্যস্ত মানে কি? সুন্দর করে সাজানো, ধাপে 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 সাজানো। থরে ভিতর মানে কি? একদম ধাপে 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 সুন্দর করে একে অপরকে সাজানো, ঠিক আছে ভাই? তো তুমি যদি ক্ষয় পরীক্ষা আসে থরে ভিতরে শব্দের অর্থ কি? তুমি বলবা সুবিন্যস্ত করে, একদম সুন্দর করে ধাপে 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 সাজানো, ঠিক আছে ভাই? এটা তুমি ব্যাখ্যা দিয়ে দেবা, হয়ে যাবে। কি হবে? সুন্দর সুবিন্যস্ত করে ধাপানো। দেখো এবার বলো, সোনার তরী কবিতায় শূন্য, শূন্য নদীর তরে কে একা পড়ে থাকলো? বলো, কৃষক, মাঝি, তরী নাকি ছোট ক্ষেত? সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক, মাঝি, তরী নাকি ছোট ক্ষেত?
আদিবা খ, মাইনুল খ, তানজিম হাসান খ, আপন মিয়া ক, না ভাইয়া ক হবে না। হ্যাঁ, নয়ের কি বলতো, নয়ের হচ্ছে ক, কৃষক। সোনার কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকে? কৃষক পড়ে থাকে। কে বলতো? কৃষক একা পড়ে থাকে। ঠিক আছে ভাইয়া, এখানে কবে কৃষক হবে। আচ্ছা বলো, যে কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমাকে বলছো, দেখো প্রশ্নটা আবার পড়ো, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল প্রশ্ন, এটা পরীক্ষায় আসছিল। দেখো, কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থায় প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি আমি একলা আমি একলা নাকি খড়পড়া নাকি থরে বিথরে? বলো, দ্রুত অ্যান্সারটা জানাও ভাইয়া, দ্রুত। আবার বলছি, যারা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে ভয় আছো, আমাদের কোর্সে ভর্তি হতে পারো। দেখো ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। মাত্র 599 টাকাতে তুমি বাংলা আইসিটি ইংরেজি ফুল কোর্স তুমি পাচ্ছ, একদম ফুল কোর্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। কি হবে? আমি একলা, কি বললাম? কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একলা মাধ্যমে। কি মাধ্যমে বলতো? আমি একলা মাধ্যমে। দেখো, মাঝি মূলত তরি ভিড়ালো কেন? মাঝি মানে মাঝি কিনারায় কেন তরি ভিড়ালো বলতো? তরি মানে কি? তরি মানে হচ্ছে নৌকা। তরি মানে কি বলতো? নৌকা। তো তরি কেন ভিড়ালো বলতো? ফসলের জন্য, কবির জন্য, নাকি বৃষ্টি নামানোর জন্য, নাকি স্রোতের কারণে? বলো। আবার অনেকেই কি করবা, এটা ভুল অ্যান্সার করবো, আমি জানি। যারা হচ্ছে আমাদের সকল বিষয় সাজেশন চাচ্ছ, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 249 টাকা দিয়ে। বাংলা ইংরেজি আইসিটি তোমার গ্রুপ সাবজেক্ট গুলো একদম মনে করো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল সাজেশন গুলো আছে, একদম শর্টকাট আকারে দেওয়া আছে, একদম শর্টকাট আকারে, যেটা পড়লে তোমার মনে করো তুমি বেশি না 20 থেকে 25 দিনে মনে করো তুমি সম্পূর্ণ বই তুমি কাভার করতে পারবা। এখন আমার সাজেশন গুলো ওইভাবে তৈরি করা হয়েছে কিভাবে জানো? কারণ প্রশ্ন কিন্তু অল বই থেকে হয় না, আবার অল চ্যাপ্টার থেকে হয় না, বাট কয়েকটা পার্ট থেকে কিন্তু প্রশ্নগুলো হয়, তাই না বলো? কয়েকটা পার্ট, কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়, যেগুলো হচ্ছে সিকিউ বলো, সৃজনশীল গুলো বলো, সেগুলো কিন্তু কয়েকটা টপিক থেকে হয়। আমার সেই টপিক আকারে কিন্তু সাজেশন গুলো তৈরি করছি, যেগুলো পড়লে তুমি মনে করো একদম পরীক্ষা একদম খুব সুন্দর একটা রেজাল্ট করতে পারবা। মাত্র 249 টাকা দিয়ে আমাদের সাজেশন গুলো নিতে পারবা, এবং তার সাথে আমার ইংলিশ কোর্স একদম সেকেন্ড পেপার কোর্সটা তুমি ফ্রিতে পাচ্ছ। এটা কি হবে বলো তো? ফসলের জন্য, কবির জন্য, নাকি বৃষ্টি নামানোর জন্য, নাকি স্রোতের জন্য? বলো, কিসের জন্য বলো? ইয়েস, কিসের জন্য? ফসলের জন্য। মাঝি ফসলের জন্য, ফসলকে নেওয়ার জন্য কি হয়? তরি কিনারায় ভিড়াই, তরি কৃষি কি হয়? কিনারায় ভিড়াই। কার জন্য? ফসলের জন্য, কবির জন্য না। অনেকে কি করবা, কবির জন্য দিয়ে দিবা, বা স্রোতের জন্য দিয়ে দিবা, যে স্রোতের জন্য মনে হয় তরিটা কিনারায় ফেরাইছে। না ভাইয়া, কিসের জন্য? ফসলের জন্য। দেখো 52 নম্বরটা কি বলছে, দেখো, মানুষের জীবন কেমন? দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নাকি অমর? চলো। এয়ার কন্ড, অবশ্যই তুমি শেষ করতে পারবা। ঠিক আছে, অবশ্যই তুমি কোর্স কিনলে খুবই অল্প তাড়াতাড়ি শেষ করতে পারবা। আমি মনে করো এই কয়দিন ক্লাস নিতে পারি নাই, আমি তোমাদের সাজেশন তৈরি করার জন্য কাজ করছিলাম। তোমার সাজেশন তৈরি করা তো শেষ, এখন তো মনে করো আমি ফ্রি। এখন শুধু কি করবো? এখন শুধু প্রচার করব আর তোমাদের ক্লাস নেব, যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো। কার কার সিলেবাস এখনো কমপ্লিট হয় নাই বলো তো? বুকে হাত দিয়ে বলো যে ভাইয়া আমার সিলেবাস এখনো কমপ্লিট হয় নাই। তারা মাত্র 249 টাকা দিয়ে আমার কোর্সটা তুমি কেনো, সকল বিষয় সাজেশন গুলা, ইনশাল্লাহ খুবই দ্রুত তুমি একটা ফাটাফাটি একটা রেজাল্ট করতে পারবা।
জানো, কারণ তোমার তো সম্পূর্ণ বই তোমাকে পড়া লাগছে না, সম্পূর্ণ বই তোমাকে পড়া লাগছে না, সম্পূর্ণ চ্যাপ্টারে সম্পূর্ণ টপিক তোমাকে পড়া লাগছে না। কারণ কি, আমি কয়েকটা টপিক দিছি, ওই টপিক গুলা থেকে প্রশ্ন পাবা, ওই টপিক গুলা থেকে তুমি প্রশ্ন পাবা। ঠিক আছে ভাই, ওই টপিক গুলা থেকে প্রশ্ন পাবা। দেখো কি হবে এখানে, ক্ষণস্থায়ী, কারণ মানুষ মরণশীল, মানুষ চিরদিন বেঁচে থাকে না, মানুষ চিরদিন বেঁচে থাকে না। কি হবে সেখানে, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। ঠিক আছে ভাই। আর একটু আর একটু নাম্বার দিয়ে অ্যান্সার করো, আমি যেন বুঝতে পারি যে তুমি কোনটার অ্যান্সার করছো। কারণ ভুল হলে তোমাকে আমাকে তো বলে দিতে হবে যে ভাই তুমি এটা ভুল করছো, এটা তুমি শুধরাই নাও। কারণ পরীক্ষায় আসলে তুমি ভুলই অ্যান্সার দিবা, তাই না বলো? তুমি কিন্তু ভুল অ্যান্সার দিবা, তো তুমি যদি সঠিকটা না জানো। দেখো তারপর কি বলতো, 13 নম্বরটি কি বলছে, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করছেন? নিজেকে, মাঝিকে, নাকি নেতাকে, নাকি তরুণকে? বলো। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করছেন এই কবিতায়? সোনার কবিতায় কবি ফসল উৎপাদনের জন্য কাকে কল্পনা করছে? নিজেকে, মাঝিকে, নাকি নেতাকে? বলো 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 ভাই। নাকি তরুণকে? তরুণ মানে যুবক, যুবককে? বলো। যাদের কমপ্লিট হয় নাই, ঠিক আছে ভাই, যাদের কমপ্লিট হয় নাই তারা হচ্ছে আমার সাজেশনটা কিনতে পারো মাত্র 249 টাকা দিয়ে। সকল বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি, তোমার গ্রুপ সাবজেক্ট সবগুলা, এবং এর সাথে কিন্তু কি পাবা, এর সাথে তুমি আমার ইংলিশ সেকেন্ড পেপারে কোর্সটা ফ্রিতে পাবা। কারণ তোমরা দেখছো যে আমি ইংলিশ কিভাবে পড়াই, মাত্র তুমি 249 টাকা দিয়ে এতগুলা জীবনে তোমাকে কেউ দিবে না ভাই, জীবনেও তো তোমাকে কেউ দিবে না। কি হবে বলতো? 13 অনেকে বলবে ওই যে অ্যান্সার ভুল শুরু করছো, অ্যান্সার ভুল শুরু করছো। দেখছো ওই যে আপন মিয়া, 13 খ না ভাইয়া, 13 খ হবে না, মাঝিকে না, কবি নিজেকে কল্পনা করছে। কিছুক্ষণ আগে তো তোমাকে বললাম যে এখানে দুইটা চরিত্র আছে, দুইটা চরিত্র কি কি, মাঝি, কৃষক এবং মাঝি। কৃষক বলতে এখানে কবি কাকে বোঝাইছে? নিজেকে বোঝাইছে। কৃষক বলতে কবিকে বোঝাইছে। আর মাঝি বলতে কি, মহাকালকে বা সময়কে, তাই না? তো এখানে কি হবে, এখানে নিজে কবি কাকে বোঝাইছে? নিজেকে বোঝাইছে, কবি নিজেকে বোঝানো হয়েছে। ঠিক আছে মিয়া, কি মিয়া জানো, বুঝছো? আচ্ছা দেখো তারপর দেখো তো, দেখো সোনার কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসাবে কল্পনা করেছে? বলো। সোনার কবিতায় কবি সৃষ্টিকর্মকে, সৃষ্টি, এখানে কি যে আনসার এটা, এই সৃষ্টিকর্মকে কি হিসাবে কল্পনা করছে? বলো। ধান সম্পদ, জমি জমা, ফসল, নাকি তরি? বলো। যে সোনার কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসাবে তুলনা করা হয়েছে বলতো, কল্পনা করেছে? ধান সম্পদ, জমি জমা, ফসল, নাকি তরি? দ্রুত অ্যান্সার করো ভাই। আমি আদিবা তোমার অ্যান্সার দেখছি, তোমার অ্যান্সার সম্পূর্ণ প্রত্যেকটাই সঠিক হয়েছে। ভুল হলে তো আমি বলছি যে কার অ্যান্সারটা ভুল হচ্ছে। ঠিক আছে আদিবা, যাদের অ্যান্সারটা সঠিক হচ্ছে তাদের তো বলা লাগছে না। সবগুলোর ক নাম্বার প্রশ্ন তো আমি অলরেডি দিচ্ছি, আস্তে আস্তে দেই নাই? আমি কি লাল সালু দিচ্ছি, রেনকোট দিচ্ছি, তারপর কি আইসিটি দিচ্ছি, আস্তে আস্তে সবগুলাই দেওয়া হবে। আর ওইগুলো তো আমার সাজেশন, তাই না? ওইগুলো তো মনে করো তোমাদের কি পিডিএফ আকারে দেওয়ার জন্যই, একটা প্যাকেজ আকারে 249 টাকা প্যাকেজ, ওইগুলা আমি ওইগুলা দিচ্ছি যেন তোমরা ওইগুলা দেখে অনুপ্রাণিত হও, তোমরা যেন নিতে পারো। কারণ একদম সাজানো গুছানো, তুমি দেখছো যে কোন প্রশ্নটা কতবার আইসে বোর্ডে। আমি কিন্তু একদম বেছে বেছে, অনেকে বলছো কি ভাই গাইড থেকে তুলেছেন, হ্যাঁ ভাই গাইড থেকে তো, তাই না? আমি তো দেখছি যে কোনগুলা বেশি বেশি আইছে, 15 সাল থেকে 25 সাল পর্যন্ত সকল প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে যেগুলো আইছে বারবার ওগুলো তোমাকে আমি দিচ্ছি। এমনটা না যেগুলো আসে নাই সেগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি। প্রশ্ন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো এই প্রশ্নটা এইভাবে ঘুরে ঘুরে বারবার আসছে। তুমি যদি না জানো তুমি ভুলভাল পড়বা না, তোমাকে গাইডলাইন দিচ্ছে একটা। আর কোন টপিক থেকে প্রশ্ন আসছে তোমাকে ওইটাই দেখাই দিচ্ছি, যে উপরে একটা টপিক দিচ্ছি, ওই টপিক থেকে প্রশ্নগুলো আসছে, এগুলো তোমাকে দেখাই দিচ্ছি। তাহলে কি হবে এখানে, এখানে হচ্ছে ফসল হবে। কেউ বলে তো এখানে, এখানে ফসল হবে। তাহলে কি হবে বলে তো, ফসল। হ্যাঁ কি হবে, ফসল হবে। দেখো 14 নম্বর কি হবে, ফসল হবে। 14 নম্বর কি, ফসল। 14 নম্বর কি বলতো, ফসল হবে। যারা যারা ফসল আনসার করছো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এখন সঠিক আনসার করছো, অনেকেই সঠিক আনসার করছো ভাই। তুমি আমাদের পেইড বেসে
ভর্তি হলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। ইয়ার দেখো তারপর কি, কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চাই কি, কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চাই কি বলতো, কর্মের মাধ্যমে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতা বিলীন হয়ে যাওয়ার জন্য, নাকি মাঝিকে ভালো লাগার জন্য, নাকি ইহকালে শান্তি বসবাসের জন্য। কি বলছে, কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চাই কেন, মহাকাল মানে কি, ওই যে আজরাইল, সময় আজরাইল, তাই না, বলো, পাঠাতে চাই। হ্যাঁ, এখন থেকে ক্লাস প্রতিদিন হবে, যেহেতু মনে করো আমি এখন ফ্রি, আমার আর কোনো কাজ নাই, কারণ আমার সবকিছু কাজ ছাড়া আমি সবকিছু গুছাই নিচ্ছি, এখন শুধু কি, শুধু ক্লাস হবে। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কেন, মানে কৃষক যে সোনার ফসলটা ফলাইছে সেটা মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কেন বলতো, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতা বিলীন হয়ে যাওয়ার জন্য, নাকি মাঝিকে ভালো লাগার জন্য, নাকি ইহকালে শান্তিতে বসবাসের জন্য। তবে অবশ্যই কি হবে, কর্মের মাধ্যমে, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। কারণ কি, যারা বিখ্যাত মানুষ, ভালো মানুষ, তারা কি হয়, তারা কর্মের মাধ্যমে বেঁচে থাকে। কারণ মানুষ একদিন একদিন মারা যাবে, মানুষ চিরস্থায়ী নয়, বাট তার ভালো ভালো কাজগুলা মানুষের কাছে সারা জীবন চিরস্থায়ী থাকবে। যেরকম মনে করো, এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লিখে রাখছে, এই জন্য কি আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখি নাই, সবাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রাখছি, তাই না বলো। এই যে আমাদের কিছুদিন আগে মনে করো আমাদের ওসমান হাদি ভাইয়া শহীদ হলো, আমরা কি সেকে ভুলে যাবো, জীবনে ভুলবো না, কারণ তার যে কাজগুলা করে গেছে সেগুলো সারা জীবন মনে রাখবো আমরা, ঠিক আছে ভাইয়া। ঠিক হবে, কর্মের মাধ্যমে বেঁচে থাকা, কর্মের মধ্যে বেঁচে থাকা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, এটা পরীক্ষায় আসে কোনো না কোনো বোর্ডে বা ভার্সিটি এক্সামে তুমি পাবা। রবীন্দ্রনাথ ঠাকুর হোক, কাজী নজরুল ইসলাম হোক, বা হচ্ছে প্রমোদ কুমার হোক, যাই হোক, মনে করো একটা কবির ছন্দ নাম সম্পর্কে তুমি পাবা, একটা কবির ছন্দ নাম সম্পর্কে তুমি তোমার ভার্সিটি এক্সামে তুমি পাবা। আমি এখানে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, বলো, বীরবল, যাযাবর, জগৎ শ্রেষ্ঠ হবে, এখানে এখানে জগৎ শ্রেষ্ঠ হবে, আর ভানু সিংহ, বলো কোনটা হবে। নাম্বার দাও ভাইয়া, নাম্বার দাও, নাম্বার দাও, ঠিক আছে ভাইয়া, নাম্বার দিও। মাহমুদ আলম, না ভাই, বীরবল হবে না, বীরবল হবে না। 16 হচ্ছে ভানু সিংহ, কি হবে, ভানু সিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি ছিল, ভানু সিংহ ঠাকুর, ভানু সিংহ, ঠিক আছে ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দ নাম কি, ভানু সিংহ। দেখো আর মাত্র 3টা এমসিকিউ আছে। দেখো, সোনার কবিতা কোন ছন্দে রচিত, আমি 100% তোমাকে আমি বলবো ভাইয়া, তুমি যে বোর্ডের হও না কেন, যে কোন একটা মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা গদ্য ছন্দে, একটা মনে করো ছন্দে থেকে তুমি প্রশ্ন পাবা, সেটা মাত্রাবৃত্ত হোক, অক্ষরবৃত্ত হোক, সেটা হচ্ছে গদ্য ছন্দে হোক, যে কোনো একটা তুমি পাবা, প্রতিটা বোর্ডে আসবে। আমি বলতে পারবো না যে কোনটা আসবে, হইতে পারে সোনাতরি থেকে আসতে পারে, হইতে পারে তারে পরে মাস থেকে আসতে পারে, হইতে পারে ফেব্রুয়ারি কবিতা থেকে আসতে পারে, হইতে পারে 18 বছর কবিতা থেকে আসতে পারে। একটা মাত্রা মানে কোন ছন্দে রচিত, এটা থেকে তুমি একটা প্রশ্ন পাবা। অলরেডি কিন্তু টেস্টে আমি, আমার যে পেইড বেসের আছে, আমি দুই দিনের প্রশ্ন দেখলাম, 2 দিনের থেকেই দিচ্ছি, 2 দিনের থেকেই এই কোনটা কোন ছন্দে রচিত একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে। তখন কি হবে দেখো তো, সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত, অবশ্যই আমরা কি জানি বলতো, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই ছন্দ থেকে তুমি একটা প্রশ্ন পাবা, যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ না, তোমরা তো ফুল সিলেবাসে দিবা, ছন্দ সম্পর্কে একটা পাবা 100%। তো সকল কবিতাগুলো তুমি কোন ছন্দে রচিত এগুলা খাতায় নোট করে রাখো, 1 মার্ক তুমি কমন পেয়ে গেছো, 1 মার্ক তুমি কমন পাবা। যারা নতুন পেজটা একটু ফলো দিয়ে রাখো, ঠিক আছে ভাই, কারণ প্রতিদিন আমার ক্লাস হবে, তো প্রতিদিন এখন থেকে আমাদের প্রতিদিন ক্লাস হবে। সোনার তরী কবিতায় বর্ণনায় মতে বর্ষা কখন এলো, বলে এখানে বর্ষা হবে, বর্ষা হয়ে গেছে, সরি, এখানে কি হবে, বর্ষা হবে। সোনার তরী কবিতায় বর্ণনাতে বর্ণনার মতে বর্ষা কখন এলো, বলো, ধান কাটা শুরু হলে, না ধান কাটতে কাটতে, নাকি ধান কাটা শেষ হলে, নাকি নৌকায় ধান তুলে দিলে, বলো কোনটা। ষোলোর ক হবে, ঠিক আছে ভাই, 16 ক, মাত্রা বৃত্তর ছন্দে রচিত। সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত, মাত্রা বৃত্তর ছন্দে রচিত।
দেখো সোনার কবিতায় বর্ণনায় মতে বর্ষা কখন এলো? ধান কাটা শুরু হলে, নাকি ধান কাটতে কাটতে, নাকি ধান কাটা শেষ হলে, বা নৌকায় ধান তুলে দিতে দিলে? বলো বলো। একটা লাইন আছে দেখবা, ওই যে কি বলছিল, ভরা নদী খুর দ্বারা খড় পরশা, কাটতে কাটতে ধান এলো বর্ষা। তাহলে কি ধান কাটতে কাটতে এলো বর্ষা, ধান কাটতে কাটতে কি হয়, এলো বর্ষা। তার মানে কি হবে এখানে, ধান কাটতে কাটতে কখন আছে, দেখো ধান কাটতে কাটতে কি হলো, এলো বর্ষা। ভরা নদী খুর দ্বারা খড় পরশা, কাটতে কাটতে ধান এলো বর্ষা, এরকম একটা লাইন আছে। ঠিক আছে ভাই, তোমার লাইনগুলো মুখস্থ করবা, লাইন টু লাইন থেকে প্রশ্ন যায়। দেখো আমার শেষের দিকে চলে আসছি প্রায়। সোনাত্তর কবিতায় বাংলা কোন মাসে কথা উল্লেখ আছে বলো? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা 100% যে কোনো একটা বোর্ডে আসবে আসার মতো, যে সোনাত্তর কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে বাংলা। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, বলো। দ্রুত অ্যান্সার দাও ভাইয়া, দ্রুত কমেন্ট বক্সে দ্রুত অ্যান্সারটা জানাই দাও তো ভাইয়া। এস কি হবে, শ্রাবণ। কোন মাসের কথা উল্লেখ আছে? শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে ভাইয়া, শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে, নট আষাঢ়, শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে। এখন অনেকে কি করবে, বর্ষাই যে বর্ষা শুনিছে, বর্ষা শুনে কি করবে, আষাঢ় দিয়ে দিবে। না ভাই, শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে। কোন মাসের কথা? শ্রাবণ মাসের কথা, শ্রাবণ মাস, শ্রাবণ মাস, শ্রাবণ মাস। অনেকেই আষাঢ় দিচ্ছ, আষাঢ় দিচ্ছ, না ভাইয়া শ্রাবণ মাস হবে। দেখো আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি, এইটা ক্রিটিক্যাল প্রশ্ন, আমি সবার লাস্টে রাখছি। একদম শেষ প্রশ্নে তোমাদের 20টা সলভ করেছি, যেহেতু তোমাদের পরীক্ষা চলছে আর বেশি সময় ধরে ক্লাস করাবো না। লাস্ট প্রশ্ন এটা আমি দেখতে চাই, এই প্রশ্ন আমি সবার লাস্টে রাখছি এই কারণে, এটা সম্পূর্ণ মনে করো সোনাত্তর কবিতার থেকে সব থেকে কঠিন একটা প্রশ্ন। সোনাত্তর কবিতা এখন পর্যন্ত যে প্রশ্নগুলো তোমাকে সলভ করেছি তার মধ্যে একটা কঠিন প্রশ্ন। কি দেখো, সোনাত্তরী কিসের প্রতীক বলো? কৃষকের, যৌবনের, কর্মের, নাকি জীবনের প্রতীক? বলো সোনাত্তরী কিসের প্রতীক? এটা সব থেকে কঠিন প্রশ্ন একটা, অ্যান্সার দাও। সোনাত্তরী কিসের প্রতীক? কৃষকের, যৌবনের, কর্মের, জীবনের? ইয়েস ইয়েস, আমি জানতাম জানতাম সবাই গড়সাপটা ভুল করবো ভাইয়া, সেজন্য সবাই এটা লাস্টে রাখছি। দেখি একজনের অ্যান্সার সঠিক পাইছি, একজনের অ্যান্সার সঠিক পাইছি, সবাই ভুল দিবে, সবাই ভুল দিবে, আমি জানি জানি ভাইয়া জানি, কারণ আমার বিশ্বাস আছে নিজের প্রতি। কোর্সিং যখন আমি করছি তখন আমার বিশ্বাস ছিল যে এইটা তোমরা ভুল করবা। Yes. একজনের অ্যান্সার সঠিক, সেটা হচ্ছে কি আসফিকুল হাসান মারুফ, মারুফের অ্যান্সারটা সব থেকে সঠিক। সোনাত্তরী কবিতা কিসের প্রতীক? জীবনের প্রতীক। কিসের? জীবনের প্রতীক। এটা তোমার মনে রাখবা, এই প্রশ্নটা আমি জানতাম তোমরা সবাই ভুল করবা, তার জন্য সবার লাস্ট এটা রাখছি, যে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের। আমি জানতাম এটা সবাই ভুল করবা, 100% সবাই ভুল করছে, সবাই সি সি কর্মের প্রতীক দিচ্ছে, বাট না ভাইয়া, এটা জীবনের প্রতীক। কিসের প্রতীক? এটা হচ্ছে জীবনের প্রতীক। আমি হিরো আলমকে চিনি না, তো হিরো আলমের ফ্যান কিভাবে হবো? কেন আমাকে দেখি মনে হয় আমি যে হিরো আলমের ফ্যান? কি দেখে মনে করলাম আমি হিরো আলমের ফ্যান? ভাই আমাকে দেখে কি হিরো আলম মনে হয়? তো ভালো থাকবা, কালকে থেকে হচ্ছে তোমাদের আইসিটি, আইসিটি আইসিটি থার্ড চ্যাপ্টার
একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত 7টায় ক্লাস নেওয়া হবে। কটায়? 7টার দিকে। আর বিভীষণপতি মেঘনাথ দিব কালকের পরের দিন, বিভীষণপতি মেঘনাথ দিব কালকের পরের দিন। একদম বিভীষণপতি মেঘনাথকে আমি এমসিকিউ নেবো না, আগে তোমাকে কবিতাটা বোঝাবো, লাইন বাই লাইন তোমাকে বোঝাবো, 4 থেকে 5টা লাইন বোঝাবো, তারপরে ওই 4 থেকে 5টা লাইনের মধ্যে আমি তোমাকে এমসিকিউ করবো যে তুমি বুঝছো কিনা। আমার কথা বোঝো, আমি বিভীষণপতি মেঘনাথ কবিতাটা ওইভাবেই সিলেটটা তৈরি করছি যে 4 থেকে 5টা লাইন আমি পড়াবো, পড়ানোর পরে ওই 4-5 থেকে 5টার মধ্যে যে এমসিকিউ গুলা, যে জ্ঞানমূলক গুলা হয়েছে, যেগুলা পরীক্ষায় আসবে, ওগুলা তোমাকে সাথে সাথে সলভ করাই দেবো যেন তুমি বুঝতে পারো, তারপরে তোমাকে মডিফাই করাবো। ঠিক আছে ভাই? তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর যারা, আমি তোমাকে বলছি, যারা এখনো সিলেবাস কমপ্লিট হয় নাই, সকল বিষয় সাজেশন যদি পেতে চাও, মাত্র 249 টাকা দিয়ে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে তুমি ভর্তি হতে পারো। সেখানে তুমি হচ্ছে সকল বিষয় সাজেশন পাবা, এবং আমার ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সটা একদম ফুল ফ্রিতে পাচ্ছ। ইংলিশ সেকেন্ড পেপারের কোর্স একদম ফুল ফ্রিতে পাচ্ছ। যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবা, 01715705603। এই নাম্বারে মাত্র 249 টাকা, 249 টাকা দিয়ে সকল বিষয়ের একদম শর্টকাট সুপার সাজেশন নিয়ে আমার ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা তুমি ভর্তি হতে পারবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে কালকে আবার ঠিক 7টায়।